আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন অধ্যায়ের আয়নিক বন্ধন সম্পর্কে। প্রথমে আসি আয়নিক বন্ধন কি? ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আয়নিক বন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ধাতু, অধাতু, ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। কারণ আয়নিক বন্ধন হলো আয়নের মাধ্যমে গঠিত হয়। এখন আয়ন কি? আয়ন হচ্ছে চার্জযুক্ত পরমাণু। কারা চার্জ গঠন করবে? অবশ্যই ধাতু এবং অধাতু চার্জ গঠন করে থাকে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে। ধাতু কাকে বলে? ধাতু হলো যে সমস্ত পরমাণু ইলেকট্রন দান করে তাদেরকে ধাতু বলে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। কিন্তু ধাতু চেনার উপায় কি? আমরা যদি পিরিয়ডিক টেবিল দেখি তাহলে যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথে ১ অথবা ২ অথবা ৩ টি ইলেকট্রন থাকে তাদেরকে ধাতু বলে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি তার প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় কক্ষপথে ৮ টি ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে ২ টি এবং দ্বিতীয় কক্ষপথে ৮ টি ইলেকট্রন থাকে। ওকে? এবং তার সর্বশেষ শক্তি স্তরে ১ টি ইলেকট্রন থাকবে। কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো ১১। তাই সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য এই শেষ কক্ষপথের ইলেকট্রনটি দান করে এবং দান করে ক্যাটায়ন গঠন করে। সেটা কিভাবে? যেমন সোডিয়াম ১ টি ইলেকট্রন দান করে, সোডিয়াম পজিটিভ চার্জযুক্ত পরমাণু সৃষ্টি করতেছে। অর্থাৎ এখানে নরমাল স্টেটে অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা ছিল ১১ এবং প্রত্যেকটি ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1, তাই ১১ টি ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হবে -11। ওকে? এবং আমরা জানি প্রত্যেকটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। তাই প্রোটন সংখ্যা হবে +11 এবং প্রত্যেকটি প্রোটনের আপেক্ষিক চার্জ +1। যেহেতু সোডিয়াম পরমাণুতে ১১ টি প্রোটন রয়েছে তাই তার চার্জ সংখ্যা হবে +11। ওকে? তাহলে নরমাল স্টেটে স্বাভাবিক অবস্থায় তার আধান 0 অর্থাৎ আধান নিরপেক্ষ। অন দ্য আদার হ্যান্ড যখন সে পজিটিভ চার্জ গঠন করতেছে অর্থাৎ ক্যাটায়ন গঠন করতেছে তখন তার ইলেকট্রন সংখ্যা যেহেতু একটা ইলেকট্রন দান করার কারণে তার ইলেকট্রন সংখ্যা হবে -10 বা ইলেকট্রনের চার্জ হবে -10 এবং প্রোটনের চার্জ হবে +11 অর্থাৎ +1। এই একটি চার্জ প্রোটনের চার্জ যেটা সেটা সোডিয়ামের মাথায় লেখা হচ্ছে। অর্থাৎ এইভাবেই ক্যাটায়ন গঠন করে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ক্লোরিন নেই তাহলে যে ইলেকট্রনটি সোডিয়াম দান করেছে সেই ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করবে। ওকে? গ্রহণ করে ক্লোরিন ক্লোরাইড আয়ন গঠন করবে যা অ্যানায়ন। অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। অর্থাৎ এই অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে যে রাসায়নিক বন্ধন গঠিত হবে তাকে আয়নিক বন্ধন বলে। ওকে? তাহলে আমরা কি দেখতে পেলাম? আয়নিক বন্ধন অবশ্যই গঠিত হবে ধাতু এবং অধাতুর মধ্যে। যেমন আমি যদি এখানে লিখি যে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম ধাতু। কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ২ টি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১২। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ২ টি ইলেকট্রন আছে কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, 2, 8, 2। যেহেতু শেষ কক্ষপথে ২ টি ইলেকট্রন আছে তাই অবশ্যই এটি ধাতু হবে। কারণ তার পক্ষে বা ম্যাগনেসিয়াম পরমাণুর জন্য ২ টি ইলেকট্রন দান করা কম শক্তি ব্যয় হবে। ২ টি ইলেকট্রন দান করতে তার কম শক্তি ব্যয় হবে। কেন দান করবে? কারণ সে পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে নিয়ন সেটার ইলেকট্রন বিন্যাস
অর্জন করতে চায়। অপরদিকে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, তাই ম্যাগনেসিয়ামের দানকৃত 2টি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে অ্যানায়নে রূপান্তর হয়। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ। আয়নিক যৌগ কি? যে সমস্ত যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাদেরকে আয়নিক যৌগ বলে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে ক্যালসিয়াম হচ্ছে ধাতু, কারণ তার শেষ কক্ষপথে বা শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, 2 8 8 2। যেহেতু 2টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, তাহলে অবশ্যই সে ধাতু হবে। আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাই অবশ্যই সে অধাতু। এভাবেই আমরা প্রশ্ন দেখেই বলে দিতে পারবো যে এই যৌগের মধ্যে কি ধরনের বন্ধন আছে। যেমনটি বলেছি যে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে অবশ্যই আয়নিক বন্ধন আছে এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে অবশ্যই আয়নিক বন্ধন রয়েছে। তাহলে আয়নিক বন্ধন হলো ধাতু ও অধাতুর মধ্যে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আবার ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আয়নিক যৌগের অবশ্যই ইলেকট্রনের আদান প্রদান হবে। সো আমরা আরো একটি উদাহরণ দেখি। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন দান করবে, দান করে সে ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করে, অর্থাৎ ক্যাটায়ন গঠন করে। কারণ 2টি ইলেকট্রন দান করার কারণে তার প্রোটন সংখ্যা 2টি বা প্রোটনের 2টি প্রোটনের চার্জ নালিফাই হয় না, এদের সেই 2টি চার্জ ম্যাগনেসিয়ামের মাথায় উপস্থাপন করা হচ্ছে। অপরদিকে অক্সিজেন তার শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, সে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ম্যাগনেসিয়ামের দানকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড অ্যানায়ন গঠন করে। আর এভাবেই এই ম্যাগনেসিয়াম 2+ এবং অক্সিজেন 2- এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণের বলের মাধ্যমে তারা ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করে। কেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স? যেহেতু এখানে আয়নের ব্যাপার রয়েছে, আর আমরা জানি আয়ন বা ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই এখানে যেহেতু আয়ন প্রবাহিত হচ্ছে না, তাই এদেরকে বলা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেহেতু এখানে আয়ন জড়িত। এখন আমরা দেখব আরো একটি উদাহরণ, যেমন সোডিয়াম হাইড্রাইড। এখানে সোডিয়াম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য একটি ইলেকট্রন দান করে সোডিয়াম ক্যাটায়ন গঠন করে। অপরদিকে হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন কাঠামো অর্জন করে। আর এইভাবে সোডিয়াম হাইড্রাইডের মধ্যে আয়নিক বন্ধন রয়েছে বা আয়নিক বন্ধন গঠিত হয়। তাই সোডিয়াম হাইড্রাইড একটি আয়নিক যৌগ। ওকে, সো আমরা যদি আবারও রিক্যাপ করি, আয়নিক বন্ধন হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। তবে এখানে একটি প্রশ্ন হলো যে কেন সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করবে আর কেন ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে? আমার পূর্বের ক্লাসে আমি বলেছি যে প্রত্যেকটি পরমাণু তার সর্বনিম্ন শক্তি ব্যবহার করে স্থিতিশীল হতে চায়। যেমন সোডিয়ামের জন্য একটি ইলেকট্রন দান করা সহজ, যদি সে 7টা ইলেকট্রন গ্রহণ করতে চায় সেটা আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমান হবে, কিন্তু তার পক্ষে 7টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে একটি ইলেকট্রন দান করা অধিকতর উপযুক্ত এবং কম শক্তি ব্যয় হবে। আর প্রত্যেকটি পরমাণু এই কম শক্তি ব্যয় করে স্থিতিশীল হতে চায়। অপর একটি ব্যাখ্যা হলো যে সোডিয়ামের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি কম, কারণ আমরা যদি দেখি পিরিয়ডিক টেবিলের 3 নম্বর পর্যায়ে সোডিয়াম অবস্থিত, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এবং এই গ্রুপের শেষে রয়েছে আর্গন। কিন্তু যেহেতু সোডিয়ামের আকার বড়, তাই তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের যে ইলেকট্রন বা সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, এর মধ্যে আকর্ষণ বল কম থাকে। তাই তার জন্য একটি ইলেকট্রন দান করা সহজ হয় বা আয়নীকরণ বিভব শক্তি খুবই কম সোডিয়ামের 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে। কারণ সোডিয়ামের সাথে তার সোডিয়ামের শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে তার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল দুর্বল, যার কারণে তার জন্য এই শেষ কক্ষপথে ইলেকট্রন দান করা খুবই সহজ।
rather than 7টি ইলেকট্রন গ্রহণ করা থেকে। অপরদিকে ক্লোরিন যদি আমরা দেখি যে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাই তার জন্য একটি ইলেকট্রন অর্থাৎ সোডিয়ামের দানকৃত ইলেকট্রন গ্রহণ করা খুবই সহজ বা কম শক্তি ব্যয় হবে 7টি ইলেকট্রন দান করার থেকে। তাই ক্লোরিনের আয়নীকরণ শক্তি সোডিয়ামের থেকে অনেক বেশি। অর্থাৎ আয়নীকরণ শক্তি কি? অর্থাৎ ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, অবশ্যই পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি ব্যয় হবে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আমরা দেখলাম যে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাই ক্লোরিন সোডিয়ামের দানকৃত ইলেকট্রন গ্রহণ করে পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন তার ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আর এভাবেই ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। So no more today. See you next class. Till then, Allah Hafiz.